দেশ বিক্রি করেও তিস্তায় এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। এনআইডি থাকলে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নয়, মব সৃষ্টিকারীদের বিষয়ে নেওয়া হবে ব্যবস্থা। চলতি সপ্তাহে হচ্ছে জুলাই নীতিমালা ও অধিদপ্তর, অভ্যুত্থানে নিহত আহতরা পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি। রোজায় বাজারে নৈরাজ্য ঠেকাতে কাজ করবে সেনাবাহিনী, সারা দেশে সুলভে ডিম, দুধ, মাংস বিক্রির সিদ্ধান্ত। ভারত মেডিকেল ভিসা চালু রাখলেও ভোগান্তির শিকার প্রত্যাশীরা, দ্রুত সংকট সমাধানের তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: ফারাক্কার প্রভাবে প্রমত্তা পদ্মা এখন ধুধু বালুর চর, কমেছে আয়তন, নেমে গেছে পানির স্তর। দেশ বিক্রি করে তিস্তা থেকে এক ফোঁটাও পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিস্তা রক্ষার আন্দোলন বাঁচা মরার লড়াই। লালমনিরহাটে তিস্তা পাড়ে সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল। তিস্তার ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সকাল থেকেই জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে প্রকম্পিত তিস্তা নদীর দুই পার। তিস্তার চরে জড়ো হয়েছেন উত্তরবঙ্গের হাজারো মানুষ। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের ১১টি স্থানে একযোগে ২ দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি চলছে। তিস্তার ২৪২ কিলোমিটার অববাহিকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা। আমার আন্দোলন তিস্তা পাড়া জনগণের ভাগ্যের উন্নয়ন আন্দোলন। তিস্তা আমাদের আশীর্বাদ, এই আশীর্বাদকে আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই তিস্তার ন্যায্য হিস্সা আমরা পাই না, পানির হিস্সা পাই না। সকাল থেকেই জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগান নিয়ে রংপুরের কাউনিয়াই উপজেলায় শুরু হয় প্রতিবাদ সমাবেশ। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ বিক্রি করে এক ফোঁটা পানিও আনতে পারেনি আওয়ামী লীগ। ১৫ বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। কর্মসূচিতে অংশ নেন বিএনপির অন্যান্য নেতা ও রংপুরের স্থানীয়রা। একই দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুরে তিস্তা ব্রিজের পাশে শুরু হয় তিস্তা নদী বাঁচাও আন্দোলনের জনতার সমাবেশ ও গণ অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতুল্লাহ ভুলু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এই তিস্তা নদী আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। শুধু তিস্তা নয়, পদ্মা সহ আরো সুরমা, কুশিয়ারা, আমার জেলার মৌরি নদী সহ অনেক নদী আজকে ভারত শুকিয়ে ফেলেছে। লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছেন তিস্তা পাড়ের মানুষ। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমাদের এই আন্দোলন। আমাদের এই যে বানটা হয় আমাদের খুবই উপকার হয়। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের বুড়িরহাট এলাকায় সমাবেশ হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তারা তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানান। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয় জানিয়ে যত দ্রুত দেশে নির্বাচন হবে তত দ্রুত দেশ সংকটমুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীতে ছাত্র জনতার গণ আন্দোলনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আহত সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন। জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দিতে হয়, দেশ কিভাবে কি হবে এই বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। শুধু তৌহিদি জনতা নয়, মব সৃষ্টিকারী সব জনতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মবের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জনগণের ভোগান্তি কমাতে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়া হচ্ছে। এছাড়া রোহিঙ্গারা যাতে এনআইডি না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে, আর যারা পেয়েছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। সোহেল সামির রিপোর্ট। কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠান। অবদানের স্বীকৃতিস্বরূপ জওয়ানদের দেওয়া হয় পদক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। দেশের ভেতরে বিভিন্ন জায়গায় মব জাস্টিস ও বিশৃঙ্খলা নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানান তিনি। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য সে মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। কথা বলেন পুলিশ ভেরিফিকেশন নিয়েও। পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। প্রতিবেশী মিয়ানমারের বিদ্রোহ ও বিশৃঙ্খলায় বাংলাদেশের সীমান্তে এর কোনো প্রভাব পড়েনি বলে মন্তব্য করেন উপদেষ্টা। আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। রোহিঙ্গাদের এনআইডি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। তথ্য ফাঁস রোধে এখন থেকে চুক্তিবদ্ধ যাচাইকারী প্রতিষ্ঠানগুলোকে একজন নাগরিকের সব তথ্য দেবে না নির্বাচন কমিশন। যতটুকু তথ্য প্রতিষ্ঠানগুলো চাইবে তা সঠিক কিনা কেবল সেটাই জানানো হবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির আরও জানান, চুক্তিবদ্ধ এই প্রতিষ্ঠানগুলো আসছে তদারকির আওতায়। শিউলি শবনমের প্রতিবেদন। নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ ১৮২ প্রতিষ্ঠানের মধ্যে ৫টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস করেছে। সম্প্রতি এমন প্রমাণ পায় নির্বাচন কমিশন। এই অবস্থায় তথ্য ফাঁস রোধে করণীয় নির্ধারণে এসব প্রতিষ্ঠানের সাথে গত সপ্তাহে মতবিনিময় করে ইসি। সেই সভার সুপারিশ প্রসঙ্গে এনআইডি মহাপরিচালক জানান, সেবা দেওয়ার ধরনে পরিবর্তন আনবে ইসি। ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওইটার ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেবো। অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। বলেন, ভেন্ডর সহ চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যারা থাকবেন তাদের নিরাপত্তাও যাচাই করা হবে এবং এই ডেটা যাতে কোনোভাবেই অন্যের হাতে বা অন্যভাবে চলে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। যারাই ওই সিস্টেমটা চালু করবে বা ওই সিস্টেমটা ব্যবহার করবে বা ওই সিস্টেম ডেভেলপ করবে তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। ঝুলে থাকা এনআইডি সংশোধন আবেদনের মধ্যে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ৫০% নিষ্পত্তি হয়েছে বলেও জানান এনআইডি ডিজি। আশা করছি যে এই ৩ মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জেলা প্রশাসকদের দায়িত্ব সরকারি আইন সহায়তা ত্বরান্বিত করা, মামলা জট কমানো, নিয়মিত জেল পরিদর্শন করা। বিকেলে ডিসি সম্মেলনে প্রধান বিচারপতি আরও বলেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করতে বাধ্য জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসকরা
যেসব সমস্যা তুলে ধরেন তা সমাধান করতে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন প্রধান বিচারপতি। সারা দেশ থেকে আগত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা বলেন, সুশাসনের জন্য নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক স্থাপন জরুরি। The DCs play a pivotal role in ensuring justice reaches the most vulnerable segments of society. Through their active involvement in district legal aid committees, jail inspections and collaboration with the judiciary. As active members of the District Legal Aid Committee, DCs, alongside district judges, are responsible for facilitating access to justice for underprivileged individuals. চলতি সপ্তাহে জুলাই নীতিমালা এবং জুলাই অধিদপ্তর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালালে বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ উপদেষ্টা কথা বলেছেন। আর করের আওতা বাড়াতে চিকিৎসক ও আইনজীবীদের ফির বিপরীতে রসিদ দেওয়ার নিয়ম চালুর কথা বললেন অর্থ উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টারা। মফিউর রহমানের রিপোর্ট। ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে নির্ধারিত সেশনে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে আহতদের 3 ক্যাটাগরিতে ভাগ করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তারা কে কিভাবে কতটুকু আহত এই নিরিখেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করছে। তারা করে আমাদেরকে তালিকাটা দিলে আমরা জাস্ট গেজেট করে পরবর্তী কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হলে প্রত্যেকটা জেলায় জেলায় এই স্ক্রুটিনির মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার চেষ্টা করব। যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, এসি চালানোর বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সেই এলাকায় লোডশেডিং করা হবে। এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে, তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি করেন তাহলে কিন্তু আমরা 2 থেকে 3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম। এই অনুরোধ যা কেউ রাখছেন না তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। নিজ অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা বলেন, করের পরিমাণ না বাড়িয়ে এর পরিধি বাড়ানো হচ্ছে। নতুন করে আওতায় আসবে গ্রামের ব্যবসায়ী থেকে চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবীরাও। ডাক্তাররা আমার কাছে ফি নেয়, ক্যাশ নেয়, তাই এটা কোনো রিসিটও তো আপনি নেন না। কিন্তু সেটা যদি আপনি আপনার ডিজিটাইজ মাধ্যমে দেন তখন তার একটা রেকর্ড থাকে। খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা। তিনি জানান, মার্চ থেকে এপ্রিল একাধিক উপায়ে 7 লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল এটা পাবে 15 টাকা কেজিতে, 30 কেজি করে পাবে। ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদি কেন্দ্র করে। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের যাবতীয় নির্দেশনা দেওয়া হয় সম্মেলনে। যেহেতু ঢাকা মেট্রোপলিটনে আসুন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রমজান ঘিরে বাজারে নৈরাজ্য ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করবে সেনাবাহিনী। এ কথা জানিয়ে সংবাদ সম্মেলনে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, মব জাস্টিস সহ অপরাধের বেশ কয়েকটি হটস্পট চিহ্নিত করা হয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে গত 50 দিনে সেনাবাহিনীর কর্মকাণ্ড তুলে ধরা হয়। কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না। জানানো হয়, মব জাস্টিস সহ অপরাধের বেশ কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে। 42টি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত 172টি অবৈধ অস্ত্র, 527 রাউন্ড গোলাবারুদ উদ্ধার, 334 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া 2142 জন অপরাধীকে দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। হত্যা আগে 350-এর মতো ছিল, এখন এটা 120-এ এসছে।
তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি। শুধু মব জাস্টিসই না, চাঁদাবাজি, চুরি, হত্যা এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসছে। বাজার কন্ট্রোল করার জন্য সরকারের একটি বিশেষ দল যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় আছে তারা এটা নিয়ন্ত্রণ করছে। সেনাবাহিনীর যে কোনো সহায়তা যদি সরকার আমাদের কাছে, তাহলে আমরা সেভাবে কাজ করব। বান্দরবনের লামা থেকে 20 জনের মতো রাবার শ্রমিক অপহরণের ঘটনায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ধ্বংস করা হয়েছে কুকিচিনের 2টি আস্তানা। যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে, বাট আমাদের পেট্রোল চলমান আছে, অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারীদের কাছ থেকে যাতে এদেরকে উদ্ধার করা যায় এই কাজ চলমান। মোহাম্মদপুর ও বনানীতে ডাকাতির ঘটনায় সেনা সদস্যদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত আদালত গঠন করা হয়েছে। সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রমজানে রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, ডিম ও দুধ বিক্রয় করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই কার্যক্রম। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, সুলভ মূল্যে বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দেয়া হবে। ভ্রাম্যমাণ এসব বিক্রয় কেন্দ্র থেকে 250 টাকায় ব্রয়লার মুরগির মাংস, দুধ 80 টাকা লিটার, ডিম 114 টাকা ডজন ও গরুর মাংস 650 টাকা কেজি দরে বিক্রি করা হবে। রাজধানীর বাইরে সারা দেশেও এই কার্যক্রম চলবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এ সময় আরও জানান, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য 11,000 টন ইলিশ রপ্তানি করা হবে। পয়লা রমজান থেকে 28শে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরের ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এখানে আমরা আপাতত 11,000 মেট্রিক টন ইলিশ পাঠানোর ব্যবস্থা করছি। এবার বাংলা একাডেমিতে অভিযান চালিয়েছে দুদক। প্রমাণ মিলেছে 175 জনের নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির। 2022 সালে তৎকালীন ডিজি নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের চাকরির আবেদন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পায় দুদক। এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 2022 সালে 175 কর্মকর্তা কর্মচারী নিয়োগে জালিয়াতির খোঁজে অভিযানে দুদক। সে সময় 50,000 নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত 2 কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করেন তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যরা। একইভাবে 4,000 প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র 500 জনকে। তবে ফল প্রকাশ না করেই 175 জনকে নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়ম লঙ্ঘন করে চাকরি দেওয়া হয়। এমনকি কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেন বাংলা একাডেমির সংশ্লিষ্টরা। কারা ওই সময় সদস্য সচিব এবং সভাপতি ছিলেন, অন্যান্য সদস্য কারা ছিলেন তাদের আমরা তালিকা সংগ্রহ করেছি। পরবর্তীতে তাদের বক্তব্য নেওয়া হবে এবং এই সংশ্লিষ্ট রেকর্ডপত্রগুলো আমরা চেক করে আমরা কমিশনের প্রতিবেদন দাখিল করব। অপরাধ প্রমাণ হলে দুদককে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক। আমরা ইমপ্রেশনটা পেয়েছি, কিন্তু সেটার তো আসলে প্রামাণিকতার ব্যাপারটা তো ভিন্ন। সেটা ধরা যাক কোনো ফর্মাল বডি যদি ইনভেস্টিগেট করে তাহলে সেটা তারা প্রক্রিয়াগতভাবে বুঝতে পারবেন, আইনিভাবে বুঝতে পারবেন। আপনি ইমপ্রেশন এবং আইনকে তো আলাদা করতে হবে। দুদক বলছে, রাজনৈতিক প্রভাব, কর্মকর্তাদের খেয়াল খুশি মতো নিয়োগের ক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সীমিত আকারে ভারত মেডিকেল ভিসা চালু রাখলেও বন্ধ আছে পর্যটক ভিসা। তবে চিকিৎসার জন্য দেশটিতে যেতে ইচ্ছুকরাও ভিসা পেতে শিকার হচ্ছেন নানান ভোগান্তির। অসাধু চক্রের অনলাইন কার সাজিতে বাড়ছে স্লট জটিলতা। এ অবস্থায়
রাগ ঝাল না রেখে ভারতের সঙ্গে বিষয়টি মীমাংসার তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা। সহকর্মীদের সহায়তায় আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। ভারতীয় ভিসা অফিসে এখন আর লম্বা লাইন নেই। 5 আগস্টের পর বলতে গেলে সব ধরনের ভিসা বন্ধ করে দেয় এই পরিস্থিতি। সম্প্রতি চিকিৎসা সেবার দরজা খোলা রাখতে মেডিকেল ভিসা ছাড়ছে ভারত। তবে এক্ষেত্রেও তারিখ প্রাপ্তি অথবা আর্থিক লেনদেনের পরেও ভিসা বাতিলের মতো দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর পর্যটক ভিসা চালুর কথা বলা হলেও বাস্তবে তা দেখা যায়নি। অনেক দিন হয়ে গেল, ডেট পাচ্ছি না। মোটামুটি আমি ব্যাংকডাপের জন্য যে টাকাটা লাগে সেই টাকাটা দেওয়া মোটামুটি আমার প্রায় মাস 3 হয়ে গেছে। 10 তারিখে সাবমিশন করছিলাম, আমার 16 তারিখে আমার রিটার্ন দেওয়ার কথা ছিল। আজকে 16 তারিখ, 1টা থেকে 4টার মধ্যে দেওয়ার কথা। এখন দেখলাম যে ভিসা লাগে না। রিজন জানতে চাইলাম, রিজন তো ওরা আসলে কাউন্টার থেকে বলতে চায় না। রাজধানী ও বিভাগীয় শহর সহ সারা দেশে অন্তত 16টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে। এত সহজ প্রক্রিয়াও জটিল হয়ে ওঠে কর্তৃপক্ষের উদাসীনতায়। ভিসা করে দেওয়া বলে আমাদের কাছ থেকে 15,000 টাকা নিয়েছে। এখন 4 দিন পরে আমরা বই ফেরত দিয়ে দিচ্ছে এবং আমাদের সাথে খারাপ আচরণ করছে। এখানে দালাল আছে, আপনি ডাবল এন্ট্রি ভিসা করবেন দিবে না, ট্যুরিস্ট ভিসা করবেন দিবে না, ওই যে মেডিকেলে ভিসা করাই দিবে, ওরা দালাল আছে। দালালের মাধ্যমে টাকা পয়সা পেতেন তাহলে বিষয় হবে, নাহলে বিষয় হবে না। তবে ব্যতিক্রম এই ক্যান্সার আক্রান্ত দম্পতির ক্ষেত্রে নিয়মিত ফলো আপের জন্য আবেদন মঞ্জুর। বইটা পেয়ে গেলাম সাথে সাথে, কোনো সমস্যা হলো না। আর মেডিকেল ভিসা তো, আমি ক্যান্সারের পেশেন্ট, এই জন্যে আমার ভিসাটা দিয়ে দিল, আমি মোটামুটি খুশি। আমি ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন তো একটু সমস্যা, আমরা যশোর থেকে পেতাম, এখন ওই সিরিয়াল পেতেও সমস্যা। এ নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। প্রতিবেশীর সঙ্গে বিবাদ মিটিয়ে সুসম্পর্ক বজায় রাখতে দ্রুত পর্যটক ভিসা চালুরও আশা করছেন ভারতীয় ভিসা প্রত্যাশীরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জেলা প্রশাসকদের দায়িত্ব সরকারি আইন সহায়তা ত্বরান্বিত করা, মামলা জট কমানো, নিয়মিত জেল পরিদর্শন করা। বিকেলে ডিসি সম্মেলনে প্রধান বিচারপতি আরও বলেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করতে বাধ্য জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসকরা যেসব সমস্যা তুলে ধরেন তা সমাধান করতে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন প্রধান বিচারপতি। সারা দেশ থেকে আগত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা বলেন, সুশাসনের জন্য নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক স্থাপন জরুরি। The DCs play a pivotal role in ensuring justice reaches the most vulnerable segments of society through their active involvement in district legal aid committees, jail inspections and collaboration with the judiciary. As active members of the District Legal Aid Committee, DCs, alongside district judges, are responsible for facilitating access to justice for underprivileged individuals. 2 দশক আগে রাজধানীতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ খালাসপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন। এর আগে গত 1 ডিসেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন। রায়ে তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছিলেন আদালত। ফেসবুকে ডাকা আওয়ামী লীগের হরতাল মোকাবেলায় প্রস্তুত পুলিশ। গণঅভ্যুত্থানে তেজগাঁওয়ের উপপুলিশ কমিশনারের ক্ষতিগ্রস্ত কার্যালয় পুনর্নির্মাণের পর উদ্বোধন করে একথা জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে তো, গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ইহা ব্যতীত ল অ্যান্ড অর্ডার গুড, ছিনতাই কমে গেছে এবং অন্যান্য অপরাধও সিগনিফিক্যান্ট নেই। রাজধানীর উত্তরায় জুলাই আগস্ট গণহত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিক সহ 5 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
এর আগে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গেল 11 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল সাবেক মেয়র আতিক সহ 5 আওয়ামী লীগ নেতাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। আতিক ছাড়া আওয়ামী লীগের অন্য 5 নেতা হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন মামলায় তারা বর্তমানে গ্রেপ্তার আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে একই হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার 5 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত ইনু ও মেননকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের 5 দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে একই হত্যা মামলায় শাকিল রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের কৌশলী ওমর ফারুকি রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক 5 দিন রিমান্ডের আদেশ দেন। মিরপুর থানা মামলা, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় 4 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। তারা হলেন সাবেক অবৈধ মন্ত্রী মেনন, হাসানুল হক ইনু এবং শাকিল আহমেদ এবং ফারজানা রূপা। এদের জন্য তদন্তকারী কর্মকর্তা। এটা একটি হত্যা মামলা। এই মামলায় 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং হাসানুল হক ইনু এবং মেননকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চলতি সপ্তাহে জুলাই নীতিমালা এবং জুলাই অধিদপ্তর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালালে বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ উপদেষ্টা কথা বলেছেন। আর করের আওতা বাড়াতে চিকিৎসক ও আইনজীবীদের ফির বিপরীতে রসিদ দেওয়ার নিয়ম চালুর কথা বললেন অর্থ উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনের 2য় দিনে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টারা। মফিউর রহমানের রিপোর্ট। ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের 2য় দিনে নির্ধারিত সেশনে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে আহতদের 3 ক্যাটাগরিতে ভাগ করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তারা কে কিভাবে কতটুকু আহত এই নিরিখেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করছে। তারা করে আমাদেরকে তালিকাটা দিলে আমরা জাস্ট গেজেট করে পরবর্তী কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হলে প্রত্যেকটা জেলায় জেলায় এই স্কুটিনির মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার চেষ্টা করব। যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, এসি চালানোর বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সেই এলাকায় লোডশেডিং করা হবে। এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে, তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা 2 থেকে 3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম। এই অনুরোধ যা কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। নিজ অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা বলেন, করের পরিমাণ না বাড়িয়ে এর পরিধি বাড়ানো হচ্ছে। নতুন করে আওতায় আসবে গ্রামের ব্যবসায়ী থেকে চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবীরাও। ডাক্তাররা আমার কাছে ফি নেয়, ক্যাশ নেয়, তাই এটা কোনো রিসিটও তো আপনার নেন না। কিন্তু সেটা যদি আপনি আপনার ডিজিটাইজ মাধ্যমে দেন, তখন তার একটা রেকর্ড থাকে। খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা। তিনি জানান, মার্চ থেকে এপ্রিল একাধিক উপায়ে 7 লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল, এটা পাবে 15 টাকা কেজিতে, 30 কেজি করে পাবে। ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে
যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদি কেন্দ্র করে। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের যাবতীয় নির্দেশনা দেওয়া হয় সম্মেলনে। যেহেতু ঢাকা মেট্রোপলিটনে আসলে মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে স্বতন্ত্র ছাত্র সংগঠন গঠনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়করা জানান, ছাত্রদের এই সংগঠন কোনো লেজুর ভিত্তিক রাজনীতিকে সমর্থন করে না। কেউ রাজনৈতিক দল করতে চাইলে সংগঠন থেকে বের হয়ে আলাদাভাবে সংযুক্ত হতে হবে বলে জানান তারা। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানে পুরো বাংলাদেশের ছাত্রদের নিয়েই সংগঠনটির যাত্রা হচ্ছে। আগামীকাল থেকে ক্যাম্পেইনের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সংগঠনের নেতারা। মেট্রো স্টেশনের নিচে ফুটপাতে দোকান দেয়া নিষেধ থাকলেও তোয়াক্কা করছেন না দোকানিরা। মিরপুর 10 স্টেশনের নিচের পুরো ফুটপাতে চলছে দখলদারিত্ব। দোকানে লাইটিংয়ের জন্য অবৈধভাবে যে বিদ্যুতের তার ব্যবহার করা হচ্ছে সেগুলোও খুবই ঝুঁকিপূর্ণ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে মেট্রো রেলে চলাচলকারী যাত্রীরা। সুমন রায়হানের ক্যামেরায় সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার আর ফুটপাতের দুপাশের দোকানের মাঝের সামান্য রাস্তা দিয়ে এভাবেই প্রতিদিন চলাচল করছেন হাজার হাজার মানুষ। মিরপুর 10-এর মেট্রো স্টেশনের নিচের ফুটপাতের চিত্র এটি। মেট্রো স্টেশনের নিচে ফুটপাত বা কোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান বসানো সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমার দুই পাশের অবস্থা দেখে মোটেও বোঝার উপায় নেই এটি মিরপুর 10-এর মেট্রো রেলের নিচের অবস্থা। দুই পাশে ফুটপাতের দোকানের কারণে সবথেকে বেশি ভোগান্তি পোহাচ্ছেন মেট্রো রেলে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা। ঢুকতে এবং বের হতে চরম বেগ পেতে হচ্ছে তাদের। স্টেশনের নিচের পুরো ফুটপাত এখন ভ্রাম্যমাণ দোকানের দখলে। স্টেশনে ঢুকতে এবং বের হতে সমস্যায় পড়ছেন যাত্রীরা। নষ্ট হচ্ছে স্টেশনের সৌন্দর্য। সৌন্দর্য তো নিশ্চিত নষ্ট হচ্ছে। ফুটপাত মুক্ত হতো তাহলে মেট্রো রেল আরো ভালো হতো। দুই পাশ দিয়ে দোকান, এখন অসুবিধাই হয় আমাদের হাঁটাচলা করা। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী যাত্রীরা। ফুটপাতের ভিড়ের কারণে শিকার হন ব্যাড টাচেরও। ধাক্কাধাক্কির কারণে ভিড়ের মধ্যে চুরি বা মানে অনেক কিছু প্রবলেম হয়, প্লাস ব্যাড টাচ তো আছে। একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে গায়ের মধ্যে ঢুকে যায়, আর মেয়ে মানুষদের তো হাঁটার জন্য আরো কষ্টের ব্যাপার এটা। এদিকে দোকানের লাইটিং করার জন্য যে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। মেট্রো স্টেশনের লোহার পিলারের সাথে বাঁধা হয়েছে এসব তার। এখান থেকে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দোকানিরা বলছেন তাদের জন্য অন্য জায়গা ব্যবস্থা করে দিলে তারা এই জায়গা ছেড়ে দেবেন। আমাকে যদি অন্য জায়গায় ভালো একটা পজিশন দেখে আমাকে ব্যবসা করার সুযোগ দেয় তাহলে আমরা এই জায়গায় করবো। আমি তো এখানে দোকান মাঝে মাঝে বসে, মাঝে মাঝে বাইরে হয়ে কোনাতে নিয়ে যাই। সাধারণ পথচারীদের দাবি দ্রুতই হকার মুক্ত করা হোক ফুটপাত, যাতে স্বস্তিতে চলাচল করতে পারেন সবাই। আমরা যারা নাগরিক আছি তারা আমরা ফুটপাত মুক্ত রাজধানী চাই। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারে একুশে টেলিভিশনের নিচ তলায় পেয়ালা ক্যাফেতে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগে ক্যাফে ম্যানেজার মেহেদী হাসান রিমনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে তাকে কারওয়ান বাজার পেয়ালা ক্যাফে থেকে দুপুরে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা স্বীকার করেছেন রিমন। জানিয়েছেন অর্থ আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতেই পরিকল্পিত এই অগ্নিকাণ্ড। তবে এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা এটি নাশকতা পরিকল্পনা কিনা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে আগুনের ঘটনা থেকে রক্ষা পাওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ। একুশে টেলিভিশনের কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে মোনাজাতে গত 15 ফেব্রুয়ারি একুশে টেলিভিশন ভবনের নিচে পেয়ালা ক্যাফেতে লাগা আগুন থেকে রক্ষা পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানানো হয়। এছাড়া একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম সহ একুশে পরিবারের সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়। এবার বাণিজ্য সংবাদ। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের চেয়ে 71% কমেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানে।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দোলাচলের পাশাপাশি গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য এমন স্থবিরতা। সহসা পরিস্থিতির উত্তরণ না হলে সামগ্রিক অর্থনীতি আরও বড় ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে শঙ্কা তাদের। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। দীর্ঘদিন ধরেই দেশে বিদেশি বিনিয়োগে মন্দাভাব চলছে। প্রত্যাশিত ব্যবসা বান্ধব পরিবেশ না থাকায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশি বিদেশি উভয় বিনিয়োগকারীরা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য উপাত্ত বলছে, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে মাত্র 21 কোটি 30 লাখ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। গত অর্থ বছরের একই সময়ে এসেছিল 74 কোটি 40 লাখ ডলার। অর্থাৎ বিদেশি বিনিয়োগ কমে নেমে এসেছে 4 ভাগের প্রায় 1 ভাগে। ফরেন ইনভেস্টমেন্ট একটা তলানিতে গিয়ে ঠেকছে এবং সেখানে আমাদের জিডিপির 0.5% বা 6% মাত্র। এটা পৃথিবীর কোনো জায়গায় এরকম ফরেন বিনিয়োগ নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রান্তিক হিসাবেও চলতি অর্থ বছরে বিদেশি বিনিয়োগ কমেছে। প্রথম প্রান্তিকে নতুন ও পুনর্বিনিয়োগ মিলে এসেছে প্রায় 15 কোটি ডলার, যা দ্বিতীয় প্রান্তিকে নেমে আসে 7 কোটি ডলারে। খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকট রয়েছে, সেই সঙ্গে শ্রমিক বিক্ষোভ ও রাজনৈতিক দোলাচলে কারখানা চালাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। গ্যাসের কারণে এমনি প্রোডাকশন কম, তারপরে ইনফ্লেশনের ডিমান্ড কমে যায়, সো দে আর ইন এ বিগ ক্রাইসিস। দেশের লোক যদি ইনভেস্টমেন্ট না করে এবং এনভায়রনমেন্টটা হলো সিকিউরড এবং এটা প্রফিটেবল, তাহলে বাইরের গুলি অটোমেটিক্যালি আসবে। দেশের মানুষই তো ফিল করতেছে না। বিশ্লেষকদের মতে দেশি বিনিয়োগ না বাড়লে এফডিআই বাড়বে না। সেক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা ওইসব সেক্টরে ইনভেস্ট করতে চান যেখানে একটা দেশের প্রোভেন কম্পিটিটিভনেস আছে। যে ব্যুরোক্রেটিক যে ট্যাঙ্গেল, সেটা বাংলাদেশে অনেক বেশি, যেগুলো আমরা জানি যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। বিদেশি বিনিয়োগ টানতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির পাশাপাশি সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা যদি না থাকে কোনো স্বস্তি কেউ কিন্তু ফিল করবে না। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। চাকুরিচ্যুতির ঘটনায় অস্থিরতা তৈরি হয়েছে ইউনিয়ন ব্যাংকে। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, কোনো কারণ না দেখেই কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত করা হচ্ছে। তবে নতুন করে কোনো কর্মকর্তাকে বরখাস্ত করা হবে না বলে আশ্বস্ত করেছেন ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা। সোহেল সামির রিপোর্ট। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর ইউনিয়ন ব্যাংকে চলছে ছাঁটাই কার্যক্রম, আর একে কেন্দ্র করে অস্থিরতা দেখা দিয়েছে ব্যাংকটিতে। সোমবার ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েকশো কর্মকর্তা কর্মচারী। তাদের দাবি, বরখাস্তের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। গতকালকে সিদ্ধান্ত হয়েছে 9 থেকে 10 জনকে বিশেষ করে বিনিয়োগ বিভাগের টার্মিনেট করা হয়েছে এবং এটা প্রক্রিয়া আছে যে 180 জন অথবা তারও বেশি এমপ্লয়িকে গ্র্যাজুয়ালি টার্মিনেট করা হবে। কোনো রকম তদন্ত ছাড়া, আত্মপক্ষ সমর্থন ছাড়া কোনো রকমের টার্মিনেশন হবে না। এবং আমাদের ব্যাংকটা যেন ঘুরে দাঁড়াতে পারে, এই জন্য একটা বিজনেস পলিসি দিতে হবে। তারা সেরকম কিছু না করে শুধু টার্মিনেশন বা ট্রান্সফার, পানিশমেন্ট এগুলোর দিকে যাচ্ছে। বিক্ষোভের এক পর্যায়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গণমাধ্যমের সামনে আসেন শীর্ষ কর্মকর্তারা। বোর্ড বলছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যানও বলছে যে না, আমরা এটাই সিদ্ধান্ত থেকে এক্সিকিউট করব না। তো সুতরাং আমি এটা চাচ্ছি জিনিসটাকে যে আল্লাহর মতো সমস্ত এমপ্লয়ি আমাদের আগের মতো কাজ করা শুরু করুক। সম্প্রতি শতাধিক কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করেছে ইউনিয়ন ব্যাংক। অতীতে দেখা গেছে আমাদের সাব স্টাফের মধ্যে 262 জনকে টার্মিনেট করা হয়েছে, ওইটার কোনো সমাধান হয় নাই। এরপরে আমাদের 2 কলিগ প্রথমবার, তারপরে 4 জন, গত রাতে হয়েছে 9 জন। এরপরে শুনতেছি আরও 100 জন লাইন আছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মার বুক জুড়ে শুধু বালু আর বালু। অববাহিকায় কমেছে বৃষ্টির পরিমাণ, বেড়েছে তাপমাত্রা, বিপন্ন হচ্ছে পরিবেশ। ফারাক্কার প্রভাবে জৌলুস হারিয়ে অচেনা রূপে এক সময়ের প্রমত্তা পদ্মা। নদীর আয়তন কমেছে প্রায় 50%, যেন মরুময় দেশের কোনো একটি অঞ্চল। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। পদ্মার অববাহিকায় গড়ে উঠেছে এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতি।
বৃহত্তর রাজশাহী অঞ্চলের মানুষের জীবন জীবিকারও অন্যতম উপলক্ষ ছিল এই নদী। যৌবন হারিয়ে পদ্মা এখন ধুধু বালুচর। ৪-৫ দশক আগেও কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যেত খরস্রোতা প্রমত্তা পদ্মার গর্জন। ফারাক্কা বাঁধের প্রভাবে পানি প্রবাহ কমে আয়তন অর্ধেকে নেমেছে, কমেছে গভীরতাও। বিলুপ্তির পথে অনেক দেশীয় প্রজাতির মাছ। চর এখন আর দিন দিন বেড়ে আসছে, মানে বড় হইতেই আছে চর। যখন বন্যা কমে যায় তখন আপনার এই চর মরুভূমি হয়ে যায়। পানি নাই কারণে আমাদের মাছও নাই নদী। জলজ প্রাণী, জলজ উদ্ভিদ এসব হতো স্বাভাবিকভাবে, সেগুলো বিলুপ্ত হচ্ছে। গ্যাঞ্জেস ডলফিন আর নাই, আমরা ডলফিন দেখি না। আরও প্রায় ৭-৮ রকম মাছ, এই মাছগুলো আমরা এখন আর দেখি না। পানি প্রবাহ নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রতিবেশী ভারত পদ্মার ১৮ কিলোমিটার উজানে ফারাক্কা বাঁধ চালু করে ১৯৭৫ সালের ২১ এপ্রিল। এই বাঁধ দিয়ে ভারত পশ্চিমবঙ্গের ভাগীরথী ও হুগলি নদীতে পানি প্রত্যাহার শুরু করে। আগামী বছর কিন্তু ফারাক্কা চুক্তি মেয়াদ শেষ। ফারাক্কা যেটা আসলে আমরা পানি পাওয়ার কথা, সে পানিটা ড্রেনেজ হয়ে সাগরে চলে যাচ্ছে। পদ্মায় প্রবাহ কমার কারণে বরেন্দ্র অঞ্চলে নেমে গেছে মাটির নিচে পানির স্তর। বর্তমানে রাজশাহী অঞ্চলে মাটির নিচে পানির স্তর ১২৫ ফুট নিচে। গবেষকরা বলছেন ১৯৮৪ সালের তুলনায় নদীর আয়তন কমেছে প্রায় ৫০%, গভীরতা কমেছে ১৭.৮%, আর প্রবাহ কমেছে ২৬.২%। এই চরগুলা সৃষ্টি হওয়ার কারণে নদীর অববাহিকা আপনার সংকুচিত হয়ে যাচ্ছে। নদীর প্রবাহর জন্য প্রপার স্পেস বা রাইট অফ ওয়ে পাচ্ছে না। এই কারণে দেখা যাচ্ছে আমাদের নেভিগেশনের সমস্যা তো হচ্ছেই, প্লাস হলো আপনার বিভিন্ন যে আপনার শাখা নদীগুলো আছে পদ্মার, সেটার উপরে ইফেক্ট পড়তেছে। গবেষণা বলছে ফারাক্কা বাঁধ চালুর আগে ১৯৬৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত পদ্মায় প্রতি সেকেন্ডে পানি প্রবাহ ছিল ৯,০৩২ ঘনমিটার। ১৯৭৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রবাহ নেমেছে ৫,১৪৬ ঘনমিটারে। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে হয়তো আরও রুগ্ন হয়ে যেতে পারে পদ্মা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ বিক্রি করেও তিস্তায় ১ ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। এনআইডি থাকলে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নয়, মব সৃষ্টিকারীদের বিষয়ে নেওয়া হবে ব্যবস্থা। চলতি সপ্তাহে হচ্ছে জুলাই নীতিমালা ও অধিদপ্তর। অভ্যুত্থানে আহত নিহতরা পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি। রোজায় বাজারে নৈরাজ্য ঠেকাতে কাজ করবে সেনাবাহিনী। সারা দেশে সুলভে ডিম, দুধ, মাংস বিক্রির সিদ্ধান্ত। ভারত মেডিকেল ভিসা চালু রাখলেও ভোগান্তির শিকার প্রত্যাশীরা, দ্রুত সংকট সমাধানের তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।